এটা তো আসলে আমরাও বুঝতেছি না। দাম যেভাবে বাড়তেছে, ঈদের পরে প্রতি বস্তায় 300 টাকা মতন বাড়ে গেছে। প্রতি বস্তায় মানে কেজিতে 5-6 টাকা করে বেড়ে গেছে। প্রতি বস্তা 300 টাকা বাড়ছে। এখন কেন কি কারণে হইতেছে, এতদিন জানতাম যে সিন্ডিকেট আছে, এখন সিন্ডিকেট কোথায় আছে এটা ওরাই বলতে পারবে। আর ব্যবসাটা চলে গেছে এখন গ্রুপ অফ কোম্পানির কাছে, যার কারণে এক একটা কোম্পানি সারা বাংলাদেশের ধান কিনে ফেলতে পারে। ওদের যে টাকা আছে, তো অটোমেটিকলি বাজারে ক্রাইসিস। আবার এখান থেকে গভর্নমেন্টও চাউল কিনতেছে, ওইটাও একটা ব্যাপার আছে। এখন ওরা ওই দিকে মাল দিচ্ছে, আমাদেরকে সাপ্লাই কম দিচ্ছে, এইরকম অবস্থা। কৃষকরা কি টাকা পাচ্ছে? কৃষক তো টাকা পাচ্ছে না, টাকা তো পাচ্ছে সব ফরিয়ারা। কৃষকের কাছে কি এখন ধান আছে? কৃষক তো ধান আগে দাদন দিয়ে রাখছে, দাদন নিয়ে রাখছে, কৃষকের টাকা নিয়ে কাজ করছে, এখন ওদেরকে দাম দিয়ে দিতে হয়েছে। কৃষকে কই পাইছে? কৃষকে কিছু পায়নি, কৃষকের কিছু হয় না। ব্যবসায়ীরা মানে ফরিয়া ব্যবসায়ী যারা মিল পার্টি, ওরা মানে কোটি কোটি টাকা কামাই ফেলছে, কোটি কোটি টাকা। এখন এখন যে পরিস্থিতি, এখন এই যেমন একটা চাউল আছে জিরা চাউল বলি আমরা, কেউ মিনিকেট বলে, কেউ জিরা চাউল বলে। এই চাউলটা এই সিজনে হওয়ার কথা সর্বোচ্চ এই মুহূর্তে 3100 থেকে 3200 টাকা, এখন এটা 3700-3800 টাকা পর্যন্ত। তাহলে কৃষকের তো দাম পায় না, কৃষকেরও দাম পায় না, কৃষকের দাম তো কৃষকে দিয়ে দিছে, এই আর কি। প্রচুর। এবার এই বছরই আপনার প্রত্যেকটা বছরে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু না কিছু ক্ষতি হয়, কিন্তু এই বছর কোনো দুর্যোগ হয় নাই এবং 100% ধান তুলতে পারছে মাঠ থেকে। তারপরেও কেন এটা হলো, তারপরেও এটা কেন হচ্ছে, এটা আমরাও বুঝতেছি না। আর কোনো তদারকি নেই, এটা তো মানে জোর তদারকি দরকার। এবং এখান থেকে তদারকির থেকেও দরকার বেশি হলো যে মোকামে। কারণ আমার এখানে তদারকি করলে আমি দেখাবো কি, আমার মেমো আছে, আমি এত টাকা দিয়ে কিনছি, এত টাকা বিক্রি করতেছি, আমার একটা কস্টিং ধরে আমি বিক্রি করতেছি। কিন্তু ধরতে হবে তো ওইখানে যে তুমি ধান কত টাকা দিয়ে কিনছো, এখন কত টাকা দিয়ে তুমি বিক্রি করতেছো। হ্যাঁ, মোকামে তো মিল পার্টিরা ধান কিনে রাখতেছে, এক বছরের ধান একসাথে কিনে রাখছে, তো স্বাভাবিক কারণে ওরাই আস্তে আস্তে দাম বাড়াইতেছে আর বেচতেছে, বাড়াইতেছে আর বেচতেছে, মজুত করে রাখতেছে। এখন চাল কিন্তু মজুত হয় না। চাল মজুত হলে বিশেষ করে সিদ্ধ চাল তো মজুত করতেই পারবে না, এটা 15-20 দিন বা 1 মাস 2 মাস পরে কালার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চালের মজুত আছে, কিন্তু সবার কস্টিং বেশি। আর গত ঈদের পরে কিন্তু আবার প্রতি ট্রাকে গাড়ি ভাড়া বাড়ি গেছে 15,000 টাকা, 14-15,000 টাকা গাড়ি ভাড়া। 15,000 টাকা মানে আপনার 15,000 ভাগ 300, প্রতি বস্তা 50 টাকা গাড়ি ভাড়া বাড়ছে। আজকে থেকে আবার গাড়ি ভাড়াটা একটু 10-20, আজকে 12-13 টাকা কমছে, মানে গাড়ি ভাড়াটা কমছে। লেবার কস্টিং আগে যা আছে এখনো তাই আছে, লেবার কস্টিং ঠিক ওইভাবেই আছে। হ্যাঁ, অটোমেটিক এটা তো ভোক্তার উপরেই পড়বে। না, ঈদের আগে তো বাজার মোটামুটি স্থিতিশীল আসতেছিল, ডেলি কমতেছে, ডেলি কমতেছে। গাড়ি ভাড়া কেন আপনার আসলে ঘটনা হলো ঈদের পরে এখনো গাড়িগুলো রেগুলার হয় নাই, অনেক ড্রাইভার আছে এখনো বাড়ি থেকেও আসে নাই। সংকট, আমার গাড়ি দরকার 10টা, গাড়ি আছে 5টা, অটোমেটিক কার আগে কে নিবে গাড়ি? না, আমাদের এখানে ঈদের পরে আসে নাই, না ঈদের পরে আসে নাই। না না, কোনো তদারকি ব্যবস্থাই নেই। না, ক্ষতিগ্রস্ত তো ভোক্তাই, শেষ যে কোনো কিছুতে সব প্রান্তিক টাকা চালের বস্তা 3700 টাকা। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত তো ভোক্তাই। আমি আমার মার্জিন ওই মনে করেন 3,000 টাকা বিক্রি করলেও যে মার্জিনটা পাচ্ছি, 3700 টাকা বিক্রি করো, সেই আমার মার্জিনটা ঠিক আছে। এখন ওই শেষ সব কিছু যাই পড়তেছে সাধারণ ভোক্তার উপর।